গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন কেগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ এর ৬ষ্ঠ পর্ব। মাতসুমিয়া ইন্টারকমে বাটন চাপ দেওয়ার কিছুক্ষণ পর একটা নারী কণ্ঠ ভেসে এলো স্পিকারে। যা বলা তাকে বুঝিয়ে বলল, নারিমা থানা থেকে স্থানীয় সবার তথ্য কাগজে প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে ওদের। সেখান থেকে ওই পরিবার সম্পর্কিত লেখাগুলোর ওপরে এক নজর চোখ বুলিয়ে নিল মাতসুমিয়া। বাড়ির কর্তার নাম আকিও মায়হারা, বয়স ৪৭ বছর। তার স্ত্রী ইয়াইকোর বয়স ৪২। ১৪ বছর বয়সী একটা ছেলে আছে তাদের। আকিওর মা ৭২ বছর বয়সী মাসাই, ও এখানেই থাকে। খুবই সাধারণ একটা পরিবার, মন্তব্য করে ও। বয়স্ক ভদ্রমহিলা ডিমেনশিয়ার রোগী, কাগা বলে। কোনো পরিবারকে আগে ভাগে সাধারণ বলে দেওয়া উচিত না। বাইরে থেকে সব পরিবারকে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভেতরের গল্পটা অন্য। জানি আমি এসব, তবে আমার মনে হয় না আমাদের তদন্তের সাথে এই পরিবারে কোনো লেনদেন আছে। সামনের দরজা খুলে গেল। এই সময় মাঝবয়সী একটা লোককে দেখা যাচ্ছে। পোলো শার্টের ওপরে ট্র্যাক জ্যাকেট পরনে তার। নিশ্চয়ই আকিও মায়হারা, ভাবে মাতসুমিয়া। দুই ডিটেকটিভের দিকে তাকিয়ে একবার মাথা নাড়ে সে, আরও একবার বিরক্ত করতে আসার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করে কাগা। মাতসুমিয়া খুলে বলে কেন এসেছে তারা। এক মুহূর্তের জন্য দ্বিধা খেলে যায় লোকটার চেহারায়। বিষয়টা চোখ এড়ায় না তরুণ ডিটেকটিভের। ওহ, নিশ্চয়ই, কিছুক্ষণ পর বলে আকিও। বাগানে ঢুকে স্যাম্পল সংগ্রহ করে মাতসুমিয়া। টেকনিশিয়ানরা বলে দিয়েছে যত বেশি স্যাম্পল নেওয়া যায় তত ভালো। ইয়ে, খানিকটা বিব্রত শোনায় মায়হারার কণ্ঠস্বর। কি করবেন এসব নিয়ে? আপাতত আপনাকে শুধু এটুকু বলতে পারবো যে আমরা আশেপাশে সব বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করছি। ও আচ্ছা। মায়হারা খুব সম্ভবত জানতে চেয়েছিল স্যাম্পলগুলো তদন্তের কাজে ব্যবহৃত হবে কিনা, কিন্তু আর কোনো প্রশ্ন করল না সে। স্যাম্পল প্লাস্টিকের ব্যাগে ভরে উঠে দাঁড়ালো মাতসুমিয়া। সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে যাবে এ সময় বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে এলো। প্লিজ মা, থামুন। এরপরে কিছু একটা ভাঙার শব্দ শুনতে পেল ওরা। ১ মিনিট বলে দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে মায়হারা। কি করছো এসব? তার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো কিছুক্ষণ পর। মাতসুমিয়ার কাগা একটা নারী কণ্ঠ শুনতে পেল আবারও, কিন্তু সে কি বলছে তা বোঝা সম্ভব না এখান থেকে। কিছুক্ষণ পর আবার ফিরে এলো মায়হারা। বাড়ি থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে ওদের দিকে তাকালো। সে যে ভীষণ লজ্জা পেয়েছে তা স্পষ্ট। দুঃখিত, আপনাদের দাঁড় করিয়ে রাখলাম। কোনো সমস্যা? না, ওরকম কিছু না। আমার মা আজকে একটু অস্থির আচরণ করছে সকাল থেকে। আপনার মা? কাগার বলা কথাটা মনে পড়ে গেল তরুণ ডিটেকটিভের। আমরা কি কোনোভাবে সাহায্য করতে পারি? পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু সিনিয়র কাউন্সিলরও আছে। ধন্যবাদ, আমরা মানিয়ে নিয়েছি আসলে। কাষ্ঠল হাসি ফুটল মায়হারার মুখে। দুই ডিটেকটিভ গেট থেকে বের হওয়া মাত্র বাড়ির ভেতরে উধাও হয়ে গেল সে। দীর্ঘশ্বাস ছাড়ল মাতসুমিয়া। অফিসে নিশ্চয় প্রতিদিন নানা রকম সমস্যা সামলাতে হয় ভদ্রলোককে। এরপর বাসায় এসে মার পাগলামি, সহজ না নিশ্চয়ই। জাপানের অনেক পরিবারে এরকম দেখবে। জনসংখ্যা বড় একটা অংশ বার্ধক্যের দিকে এগোবে, এটা তো জানা কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বিধায় এই অবস্থা। প্রতিদিন আলঝেইমারে আক্রান্ত এক ব্যক্তির দেখভাল করতে হবে, এই কথাটা ভাবতেই যেন কেমন লাগছে। আমার ক্ষেত্রে যে এমনটা হবে না তা তো বলা সম্ভব না। আমার মার আমি ছাড়া আর কেউ নেই। ইদানিং অনেকেই সমস্যায় ভুগছে। সরকারের কাছ থেকে যেহেতু কোনো সাহায্য পাওয়ার আশা নেই, নিজেদেরই মানিয়ে চলতে হবে আমার। কাগার কথা শুনে আক্কেল গুরুম হয়ে গেল মাতসুমিয়ার। তুমি তো শুধু এসব বলেই খালাস। বাবাকে একা ফেলে নিজের মতো থাকছ, কোনো পিছুটান নেই। কথাটা বলেই থমকে গেল মাতসুমিয়া। একবার মনে হলো কাগা রেগে যাবে বুঝি। ঠিক বলেছ, জবাবে কেবল এটুকু বলল কাগা। একা জীবনযাপন করাই ভালো। তুমি চাও তোমার বাবা একা একা মারা যাক? ফুপাতো ভাইয়ের মুখে এ কথা শুনেও অভিব্যক্তি বদলায় না কাগার। একবার কেবল মাথা নাড়ল সে। যে যেভাবে জীবন কাটিয়েছে তার মৃত্যু সেভাবেই হয়। বেশিরভাগ সময় নিজেকে নিয়েই থেকেছে বাবা, মৃত্যুর সময় একাই থাকতে পারবে। এইটুকু বলার আছে আমার। নিজের বাবার ব্যাপারে এসব বলছো?
যারা পরিবারের সাথে সুন্দর সময় কাটায়, তাদের সময় দেয়, তারা জীবনের শেষ মুহূর্তে কাউকে না কাউকে পাশে পাবে। কিন্তু যারা এমনটা করেনি, তারা তো আর এইসবের আশা করতে পারে না, তাই না? তোমার বাবা আমাদের সবসময় ভালো ব্যবহার করেছে। মার আমার ভালো থাকার পেছনে মামার অবদান আছে। তার কারণেই বাবার অভাবটা বুঝিনি আমি। শেষ সময় এসে তাকে একা ছেড়ে দিব আমি, এমনটা হতেই পারে না। তোমার যদি মনে হয় মামা তোমার যথাযথ খেয়াল রাখতে পারেনি, সেটা তোমার সমস্যা। আমি আমার মতো করে মামার খেয়াল রাখবো, একদম শেষ পর্যন্ত। মাতসুমিয়া মনে মনে আশা করছিল তার মামাতো ভাই এই কথার পরিপ্রেক্ষিতে তর্ক করবে, কিন্তু তেমন কিছু হলো না। সেটা তোমার মর্জি, এই বিষয়ে আমার কিছু বলার নেই, কাগা জবাব দেয়। উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করেও হঠাৎ থমকে যায় মাতসুমিয়া। মায়াহারাদের বাসার বাইরে রাখা একটা সাইকেলের দিকে নজর পড়েছে ওর। সাইকেলটা কি অদ্ভুত ঠেকছে তোমার কাছে? না, তাড়াতাড়ি চলো, আমাদের আর অনেকগুলো বাসায় ঢু মারতে হবে, তাড়া দিল কাগা। পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল স্কুল পুরা দুই ছেলে ঢিমের তালে সাইকেল চালিয়ে যাচ্ছে। এছাড়া রাস্তায় আর কেউ নেই। দুই ডিটেকটিভের চলে যাওয়ার প্রায় 10 মিনিট হতে চলল। খুব সম্ভবত আর ফিরবে না। একবার দীর্ঘশ্বাস ছেড়ে জানালার কাছ থেকে সরে কাউচে এসে বসে আঁকিও। তো ডাইনিং রুমে চেয়ারে বসে থাকা ইয়াইকো বলে, চলে গেছে দুজনই, আমাদের উপর নজর রাখছে না। গোটা এলাকায় শুধু আমাদের বাসায় এসেছিল এমন তো না। খুব সম্ভবত, তবে নিশ্চিত হয়ে বলার উপায় নেই। কপালের দুই পাশে আঙ্গুল দিয়ে চেপে ধরল ইয়াইকো। একটু আগেই মাথা ব্যথার কথা বলছিল সে, কম ঘুম হওয়ার ফল। এটা তো অস্বীকার করার উপায় নেই যে আমাদের বাগানে ঘাস আছে। সেটাই, আর এখনকার বিজ্ঞান তো অনেক উন্নত, হয়তো এটা প্রমাণ করে ফেলতেও পারে যে ঘাসগুলো আমাদের বাগানের। কবে আসবে কে জানে। মানে, পুলিশের কথা বলছি, টেস্টের রিপোর্ট কি তাড়াতাড়ি পেয়ে যাবে? সেটা বলা কঠিন। আমার মতে দিন তিনেক তো লাগবেই, 2 দিনের সম্ভব। অর্থাৎ আজ বা কালের মধ্যেও পেতে পারে হয়তো। চোখ বন্ধ করে ফেললেও ইয়াইকো, চেহারা দুশ্চিন্তা প্রকট। তোমার কি মনে হয় আমরা পার পেয়ে যাব? পকেট থেকে সিগারেট বের করার পথে থেমে গেল আকিও। মুখ দিয়ে বিরক্তির সূচক শব্দ করে বলল, এখন এই প্রশ্ন করার মানে কি? কিন্তু তুমি তো বলেছিলে নাওমিকে যেন গ্রেফতার না হতে হয়, সেজন্য যা করার দরকার করবে। সেজন্য এই পরিকল্পনাটা সাজিয়েছি আমি। এখন কি মত বদলে ফেলেছ নাকি? ও আত্মসমর্পণ করুক, এটাই চাও? বিরক্ত স্বরে কথাগুলো বলে আকিও। পরিকল্পনাটা বাস্তবেও কাজে লাগাবে, এই সিদ্ধান্তটা নিতে নিজের সাথে যুঝতে হয়েছে ওকে। এখন ইয়াইকোর এই সুরে কথা বলা একদমই সহ্য হচ্ছে না। কখনো না, সিদ্ধান্ত বদলাইনি আমি। মনে প্রাণে চাইছি পরিকল্পনাটা কাজ করুক। শুধু এটুকু নিশ্চিত করতে হবে যে আমরা কোনো ভুল করছি না। আকিও বেশ বুঝতে পারছে ইয়াইকো ওকে চটাতে চাইছে না। কয়েক টানে সিগারেটটা শেষ করে অ্যাশট্রেতে ফেলে দিল। আমরা তো অনেক ভেবেচিন্তে পরিকল্পনাটা বাস্তবায়ন করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তাই না? সব কিছু সেই অনুযায়ী গেলে নামির কোনো চিন্তা নেই। মনে মনে প্রার্থনা করো ভাগ্য যেন আমাদের সহায় হয়। এখন আর আমাদের কি হতে পারত এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। বন্দর থেকে জাহাজ ছেড়ে দিয়েছে, চারদিকে অথই সমুদ্র। তোমার কি এটা মনে হচ্ছে যে আমি আফসোস করছি? কথাগুলো বললাম যেন দুজনেই একদম সাবধান থাকি, কিছু ভুলে না যাই। আমিও এটাই চাই, যেন সব কিছু চুকে বুকে যাক। একটু আমি তো ঠিকঠাকই অভিনয় করেছি, তাই না? ওই দুজনের চেহারা দেখে কিছু বুঝেছ? এই ব্যাপারে কিছু বলা মুশকিল। তুমি যে অভিনয় করছো সেটা খুব সম্ভবত বোঝেনি, কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কি না তা আগে থেকে বলা যাবে না। ও আচ্ছা, কিছুটা হতাশ সুরে বলল ইয়াইকো। যদি মাকে সামনাসামনি পাগলামি করতে দেখতো তাহলে বেশি কার্যকরী হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। মা কোথায় এখন? আহ, রুমে বোধ হয়। আর নাওমি? প্রশ্নটা শোনা মাত্র বদলে গেল ইয়াইকো অভিব্যক্তি। জবাব দিল না সে। এখনও গেম খেলছে, তাই না? থামো তো, আমি পুরো পরিকল্পনা খুলে বলেছি ওকে। ওটা নিয়ে ভাবছে নিশ্চয়ই। পুরো ঘটনাটা ওর উপরে কেমন প্রভাব ফেলেছে একটু চিন্তা করো। মুষড়ে পড়েছে বেচারা। এটা কি স্বাভাবিক না? ওকে নিয়ে আসো, যাও। কিন্তু কেন?
এখন বকাবকি করো না প্লিজ। আরে না, এখন বকে কী লাভ? আমাদের পরিকল্পনা কাজে লাগাতে চাইলে একদম ঠিকঠাক মিথ্যা বলতে হবে। পুলিশের লোকেরা কিন্তু পরিবারের সবার আলাদা আলাদা জবানবন্দি নেওয়ার পর মিলিয়ে দেখবে। একটু অমিল খুঁজে পেলেই খেল খতম। তাই একসাথে প্রস্তুতি নিতে হবে। আসলেই এক না এক সময় তো নাওমিকে জিজ্ঞাসাবাদ করবেই পুলিশ, তাই না? তাদের সামনে ওর তোতলানো, ইতস্তত বা এক একবার এক এক কথা বলা যাবে না। জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে ওকে, না হলে পার পাবে না। এখন সেটাই করতে চেয়েছি আমি। পুলিশের হাতে ওকে জিজ্ঞাসাবাদ করব। ও, বুঝেছি। নিচের দিকে তাকিয়ে বলে ইয়াইকো। কিছু একটা ভাবছে সে। দেরি করছো কেন? নিয়ে আসো না। তুমি কি করতে চাইছো তা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কয়েকদিন পরে করলেও হবে। এখন বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি কিভাবে? মেয়েটা যে আসলেই মারা গেছে সেই ধাক্কাটা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনিও। পুরো পরিকল্পনাটা ওকে খুলে বলেছি আমি, কিন্তু মনে হয় না বিষয়টা ধরতে পেরেছে নাওমি। পুলিশের সামনে অভিনয় করতে পারবে কিনা সন্দেহ। এটা বললে হয় না যে ও ঘটনাস্থলে ছিল না। ঘটনাস্থলে ছিল না? হ্যাঁ, ঘটনাটা যখন ঘটে তখন ও বাসায় ছিল না। পুলিশ তখন আর ওকে কিছু জিজ্ঞেস করবে না। ইয়াইকোর কথা শুনে হতভম্ব হয়ে গেল আকিও। এটা ওর পরিকল্পনা, তাই না? কি? নাওমি তোমাকে এটা বলেছে তো নাকি? না, কিন্তু আমার মনে হচ্ছে এমনটা করলেই ভালো হবে। ও বলেছে পুলিশের লোকদের সাথে কথা বলবে না। ঠিক বলছি তো? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে ইয়াইকো। ও কেন এই কথা বলেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখনও স্কুলে পড়ে নাওমি। পুলিশ ভয় পায়। এই বয়সে পুলিশের জেরার মুখোমুখি হতে বলাটা একটু বেশি বেশি হয়ে যায় না? মাথা ঝাঁকায় আঁকিও। ইয়াইকোর কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ওর। সে কেন কথাগুলো বলছে তাও পরিষ্কার। ছোট থেকে ছেলের গায়ে ফুলের টোকাও পড়তে দেয়নি ইয়াইকো। সে ভালো করেই জানে পুলিশ যখন একই কথা বারবার জিজ্ঞেস করবে বিরক্ত হয়ে সত্যটা বলে দেবে নাওমি। অথচ গোটা ব্যাপারটাই সমস্ত দোষী তার। সে যদি ওই জঘন্য কাজটা না করত তাহলে মায়েহারাকে পরিবারকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। এত কিছুর পরেও ছেলেটা যে মা বাবার উপর দিয়ে সব চালিয়ে দিতে চাইছে এটা ভেবে রীতিমতো লজ্জা লাগছে ওর। তাহলে নতুন আরেকটা মিথ্যা যোগ হবে, আর সেই একটা মিথ্যে ঢাকার জন্য আরও হাজারটা মিথ্যে বলতে হবে। কেন? পুলিশকে যদি আমরা বলি ঘটনার সময় ও এখানে ছিল না, তখন নিশ্চয়ই জানতে চাইবে কোথায় ছিল। জবাবে যে জায়গার কথা বলবে সেখানে গিয়েও খোঁজ নেবে তাদের লোক। সেক্ষেত্রেও প্রশ্নের সম্মুখীন হতে হবে নাওমিকে। এর চেয়ে মিথ্যেটা না বলাই ভালো হবে না? ইয়াইকোর জবাবে কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। স্তম্ভিত দৃষ্টিতে একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল দুজন। আবার পুলিশ এলো নাকি? ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে ইয়াইকো। ইতিমধ্যে জেনেও গেছে যে ঘাসগুলো আমাদের বাগানের। এত তাড়াতাড়ি এই তথ্য বের করা অসম্ভব। শুকনো ঠোঁট ভিজিয়ে বলে আকিও। ইন্টারকম তুলে কানে চাপায় পরক্ষণে। কে? গুড মর্নিং, আমি। বোন হারুমের কণ্ঠস্বর চিনতে কোনো অসুবিধা হয় না আকিওর। স্বস্তির নিঃশ্বাস ফেললেও স্বস্তিটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। নতুন দুশ্চিন্তা ভর করে মাথায়। বোনকে কি বলবে সেটা এখনও ঠিক করেনিও। আজকে দেখি তাড়াতাড়ি এসে পড়লে, দোকান বন্ধ নাকি? যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে জানতে চায় আকিও। না, কিন্তু পাশে একটা কাজে এসেছিলাম। ও আচ্ছা। রিসিভার নামিয়ে স্ত্রীর দিকে তাকায় আকিও। হারুমি এসেছে। কি করব আমরা এখন? দেখি কোনোভাবে ফেরত পাঠিয়ে দিই। হলওয়েতে চলে এলো আকিও। বাগানে গেট পার হয়ে ভেতরে ঢুকে পড়েছে হারুমি। এই বাড়িতে বড় হয়েছে সে, তাই নিজের মনে করেই সব কিছু করে। সরি হারুমি, কিন্তু আজকে তোর সাহায্য লাগবে না। কেন? আমি মার দেখভাল করব। আসলে ইয়াইকোর সাথে ঝগড়া চলছে আমার। চেহারা যতটা সম্ভব গম্ভীর করে বলে আকিও। কি হয়েছে? মা আবার কিছু করেছে? ভ্রু কুচকে জিজ্ঞেস করে ওর বোন। না, সেরকম কিছু না। নাওমিকে নিয়ে লেগেছে আর কি। নাওমিকে নিয়ে? ওকে কোন স্কুলে ভর্তি করব সেটা নিয়ে একমত হতে পারছি না আমরা। ও,
হারুমির চেহারা দেখে মনে হলো না ওর কথা পুরোপুরি বিশ্বাস করেছে সে। মা নিজে ঘরেই আছে, আজকে কোনো পাগলামো করেনি। আমি খাইয়ে দিব, তোর থাকতে হবে না। আচ্ছা, তুই যদি খাইয়ে দিতে পারিস তাহলে আমার কোনো সমস্যা নেই। এখানে এসে এমনি এমনি সময় নষ্ট হলো তোর। ব্যাপার না, এগুলো রাখ, মাকে দুপুরে দিস। একটা শপিং ব্যাগ আকিওর হাতে দেয় হারুমি। ভেতরে স্যান্ডউইচ আর কয়েক কার্টুন দুধ আছে দেখলো আকিও। মা এগুলো খাবে তো? ইদানিং স্যান্ডউইচ যা একটু আগ্রহ নিয়ে খায় মা, মনে হয় যেন পিকনিকে গিয়েছে। ও, মার ঘরের সামনে মেঝেতে ব্যাগটা রেখে দিস, তাই হবে। ক্ষুধা পেলে খেয়ে নিবে। মেঝেতে কেন রাখবো? জানি না, মাঝে মাঝে মা এমন সব উৎপাত করে যেটা কান বোঝা দেয়, একদম বাচ্চাদের মতন। বিষয়টা আকিওর মাথায় ঢুকলো না, কিন্তু কিছু না বলে চুপচাপ মেনে নিল। দরকার পড়লে আমি তোকে ফোন দিব, ফোন না দিলে আসতে হবে না। আসলেই? বিস্ময় চোখ জোড়া বড় বড় করে বলে হারুমি। মার শরীর এখন তুলনামূলক ভালো, তুই কয়েকদিন বিশ্রাম কর বাসায়। তাছাড়া সামনে ছুটি, আমি খেয়াল রাখতে পারবো। তাছাড়া প্রতিদিন এই কাজের জন্য এখানে আসতে তোরও নিশ্চয়ই ভালো লাগে না। ইয়াইকোরও কোনো আপত্তি নেই? আশা করি আমাকে নিয়ে ঝগড়া হয়নি তোদের? আমাদের ঝগড়া হয়েছে, কিন্তু সেটা নাওমির স্কুল নিয়ে। মাকে নিয়ে চিন্তা করিস না, কোনো ঝামেলা হবে না। বাহ, তাহলে তো ভালোই। সাবধানে কিন্তু, যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে মা। ইয়াইকোকে মেকআপ লুকিয়ে রাখতে বলিস। মেকআপ? হ্যাঁ, ইদানিং মেকআপ মার খুব ভালো লাগে। বড়রা যেভাবে মেকআপ পছন্দ করে ওরকম নয় ব্যাপারটা, বরং ছোট মেয়েরা যেমন মায়ের মেকআপ নিয়ে আগ্রহী থাকে সেরকম। ও আচ্ছা। আকিউর মনে আছে ওদের বাবাও এরকম আচরণ করতো মাঝে মাঝে, মার কাছ থেকে শুনেছিল। আর এখন মা নিজেই সেই ছোটবেলায় ফিরে গেছে। লিপস্টিক আর ফাউন্ডেশন লাগালে বাইরে রাখলেই ভালো। ঠিক আছে, আমি ইয়াইকোকে বলে দেব। ধন্যবাদ, কিছু লাগলে আমাকে ফোন দিস। আচ্ছা। বোনকে ফিরে যেতে দেখলো আকিও। সামনে যে কাজটা করতে যাচ্ছে সেজন্য নিজের প্রতি প্রচণ্ড রকম ঘেন্না কাজ করছে আবারও। ডাইনিং রুমে ফিরে স্ত্রীকে সব কিছু খুলে বলল। এই কয়দিন মার দেখভাল আমরা করতে পারবো শুনে কিছুটা অবাক হয়েছিল, কিন্তু রাজি করিয়েছি শেষ পর্যন্ত। মেকআপের ব্যাপারে কথা বলেছিলে শুনছিলাম। ও হ্যাঁ, হারুমি মেকআপ নিয়ে যা বলেছে তা ইয়াইকোকে বলল। মাঝে ইদানিং স্টুপিডের মতো এসব করছে তা তো জানতাম না। স্ত্রীর মুখে স্টুপিড কথাটা শুনে আরও একবার ধাক্কা খেল, কিন্তু এই অবস্থায় রাগ করে কিছু বলাও সম্ভব নয়। নাওমিকে নিয়ে এসো। তোমাকে তো বললাম 5 মিনিটের মধ্যে ওকে এখানে দেখতে চাই আমি। ও কি বুঝতে পারছে ওর জন্য কী কী করতে চলেছি আমরা? এরকম ত্যাগ স্বীকার কেউ কারোর জন্য করবে? ওর কানে ভালো মতন বিষয়টা ঢুকিয়ে দিতে চাই। তাছাড়া আমি আর তুমি যে সবসময় ওকে উল্টোপাল্টা কাজ করবার পর বাঁচাবো তাও নয়। কি পেয়েছে আমাদের? যা বলছি শোনো, তুমি না গেলে আমি নিচে যাচ্ছি। আঁকের উপরে যেতে উদ্যত হলে ইয়াইকো ছুটে এসে থামালো ওকে। দাঁড়াও, আমি নিয়ে আসছি, কিন্তু ভালো মতো কথা বলবে। এমনিতেই অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়াই উচিত। যাও, নিয়ে আসো। তুমি এখানে থাকো, বলে ঘর থেকে বেরিয়ে গেল ইয়াইকো। এই মুহূর্তে অ্যালকোহল দরকার আকিওর, গলা পর্যন্ত মদ গিলে পড়ে থাকতে পারলে ভালো হতো। হারুমি দেয়া প্লাস্টিকের ব্যাগটা এখনও ধরে আছে। দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে বাম দিকে মায়ের ঘরের সামনে চলে এলো। পাল্লা সরিয়ে দেখলো ওর দিকে পিঠ দিয়ে বসে আছে মাসায়। মা বলে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু ও জানে যে কোনো সাড়া পাবে না। নিজের পরিচয় ভুলে গেছে সে। হারুমির কাছ থেকে শুনেছে মাঝে মাঝে মা চান বলে ডাকলে সাড়া দেয়। ছোটবেলায় নিশ্চয়ই এই নামে ডাকা হতো তাকে, কিন্তু আকিওর পক্ষে সেটাও সম্ভব না। স্যান্ডউইচ এনেছি আমি। ঘুরে তাকালো মাসায়। ছেলে মানুষই একটা হাসি ফুটল চেহারায়, সাথে সাথে আবারও অপরাধবোধ জেঁকে বসল ওর মনে। হামাগুড়ি দিয়ে সামনে এসে প্লাস্টিকের ব্যাগটা নিয়ে আবারও হামাগুড়ি দিয়ে ফিরে গেল মাসায়। প্লাস্টিকের ব্যাগটা থেকে একটা একটা করে জিনিসপত্র বের করে সার বেঁধে সামনে রাখল। আকিও খেয়াল করলো সকালে সেই গ্লাভস এখনও পড়ে আছে মা। এই গ্লাভসে কি পেয়েছে সে তা বুঝতে পারছে না, কিন্তু খুলে নিতে গেলেই হইচই জুড়ে দেবে।
ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। অন্ধকার হলওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছুক্ষণ আগে স্ত্রীকে বলা কথাটা মনে পড়ল। আমাদের কি পেয়েছে ও? হঠাৎই আবেগের আতিশয্যে বাকরুদ্ধ হয়ে পড়ল আকিও। একই কথা কি ওর ক্ষেত্রে প্রযোজ্য না? স্ত্রী পুত্রকে নিয়ে এই বাড়িতে আসার পর প্রথম কয়েক মাস আকিও মনে হতো সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেও। ইয়াইকো আর নাওমি মানিয়ে নিয়েছিল এখানকার পরিবেশের সাথে। ওদিকে মাসায়ের ঘাট থেকে সংসার সামলানোর দায়িত্ব নেমে যাওয়ায় সেও স্বস্তির নিঃশ্বাস ফেলে অনেক দিন পর। তবে স্বস্তিটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। বাসার পরিবেশ ভারী হয়ে ওঠে ক্রমশ। মাসায় যেদিন প্রথম ওদের সাথে রাতের খাবার খায়নি, সেদিনই প্রথম বিষয়টা টের পায় আকিও। তোমার মা বলেছে ঘরেই খাবে। আকিও প্রশ্নের জবাবে বলে ইয়াইকো। কারণ জিজ্ঞেস করলে জবাব দেয় সে জানে না। সেদিনের পর থেকে ওদের সাথে আর রাতের খাবার খায়নি মাসায়। ইয়াইকো পার্ট টাইম চাকরি করে। সেই বাইরে থাকার সময়টায় নিজের জন্য রান্না করে নেয় আকিওর মা। তোমার মাকে বলবে ফ্রাই প্যান যেন না ধোয়। এত জোরে জোরে ঘষে যে সব কিছু উঠে যায়। অনেক দেখে শুনে এটা কিনেছিলাম। আকিওর উদ্দেশ্যে নিয়মিত এরকম কথা বলতে শুরু করে ইয়াইকো। ওদের আলাদা খাওয়ার ব্যাপারটা যে ওর পছন্দ হচ্ছে না, এটা বলার মতো সাহস জুগিয়ে উঠতে পারেনি সেই সময়। এই বিষয়ে প্রশ্ন করলে ইয়াইকো নিশ্চয়ই বলতো তাদের রান্না করার ধরন এক না বিধায় বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে। বউ শাশুড়ির মধ্যে এরকম দ্বন্দ্বের কথা আগেও শুনেছি আকিও, তাই নিজেও এসবের মধ্যে জড়াতে চায়নি। অফিস থেকে বাসায় ফেরার পথে নিয়মিত বারে যেতে শুরু করে সে। বাসার গুমোট পরিবেশে মন একদম টিকত না ওর। শিমবাসীর এরকম একটা বারে নিয়মিত যাতায়াতের পর ওখানকার এক ওয়েটারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আকিও। তখন একদিন ইয়াইকো বলে নাওমিকে তার কয়েকজন সহপাঠী বিরক্ত করছে। কথাটা শুনে খারাপ লেগেছিল আকিওর, কিন্তু খুব দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছিল তা বলা যাবে না। বরং নতুন এই সমস্যার কথা শুনে ছেলেকে পাল্টা বকুনি দেয়। সেই সময় পরিবারের প্রতি আগ্রহ পুরোপুরি হারিয়ে ফেলেছিল আকিও। প্রেমিকাকে নিয়ে ব্যস্ত থাকতো বেশিরভাগ সময়। আগের তুলনায় ঘন ঘন দেখা করতে শুরু করে। প্রথমে প্রতি 2 সপ্তাহ একবার তার কাছে যেত, এরপর প্রতি সপ্তাহে একবার, শেষ পর্যন্ত প্রতি 3 দিনে একবার করে যাওয়া শুরু করে। মেয়েটা নিজের অ্যাপার্টমেন্টে থাকায় তার সাথে রাত কাটিয়ে ভোরে বাসায় আসতো আকিও। ঘটনা বুঝতে অসুবিধা হয় না ইয়াইকোর। কি করে মেয়েটা? এক সন্ধ্যায় জিজ্ঞেস করে সে। কার কথা বলছো? তোমার কি আসলেই মনে হয় আমি এতটা বোকা? প্রতি রাতে কোথায় থাকো তুমি? সাহস থাকলে স্বীকার করো। বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে যাই, আর কিছু না। তুমি কি ভেবেছ? তোমার এই কথা বিশ্বাস করতে বলছো? আমাকে আসলে বড্ড বোকা ভাবো তুমি। সেই সময় প্রায় প্রতিদিন ঝগড়া হতে থাকে ওদের। আকিও কখনো কিছু স্বীকার করেনি, আর ইয়াইকো তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। কিন্তু স্বামীকে ঠিকই সন্দেহ করত সে। সেই প্রেমিকার সাথে কয়েক বছর আগেই সম্পর্ক চুকে বুকে গেছে আকিওর। কিন্তু ও জানে যে ইয়াইকো এখন ওর ফোনের কল লিস্ট দেখে প্রতিদিন। এই সময় প্রথম মাসায়ের রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। একদিন প্রায় 24 ঘন্টা ঘর থেকে বের হয়নি। চিন্তিত আঁকিও তার ঘরে উকি দিয়ে দেখে উদাস দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে ওর মা। কি করছো? জবাবে মাসায় যা বলে তাতে ভরকে যায় আঁকিও। অতিথিদের সামনে ঘর থেকে বের হওয়া যাবে না, তাদের বিরক্ত করতে চাই না আমি। অতিথি? কেউ তো আসেইনি বাসায়। ওই যে শব্দ শোনা যাচ্ছে। ইয়াইকো আর নাওমি বাদে অন্য কারো কণ্ঠস্বর শুনতে পায় না আকিও। কথাটা শুনে আকিও ভীষণ অবাক হয়। একবার মনে হয় ওর স্ত্রী আর ছেলেকে কটাক্ষ করছে মা। দেখো মা, তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, আমি শুধু চাই তোমরা মিলেমিশে থাকো। জুলু জুলু চোখে ছেলের দিকে তাকায় মাসায়। কিন্তু আমি তো মেহমানদের চিনি না। ধুর, যা ইচ্ছে করো, বলে ঘর ছেড়ে বেরিয়ে আসে আকিও। তখনও আসল কারণটা ধরতে পারেনিও। মনে হয় ইয়াইকো আর নাওমিকে অপছন্দ করে বিধায় ওরকম আচরণ করেছে মাসায়। পরদিন সবার সাথে একদম স্বাভাবিক আচরণ করে ওর মা। একে অপরে খুব ঘনিষ্ঠ না হলেও একই ছাদের নিচে থাকতে সমস্যা হচ্ছিল না। কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়েছে। একদিন রাতের বেলা ইয়াইকো ওকে ঘুম থেকে জাগিয়ে বলে নিচতলা থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে।
উল্টো দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করলেও স্ত্রীর জোড়াজুড়িতে নিচে নিচে যেতে বাধ্য হয়। সেখানে মাসায়াকে কফির টেবিলটা তাতামি রুম থেকে ডাইনিং রুমের দিকে ঠেলতে দেখেও। কি হলো তোমার? কফি টেবিলটা তো এখানে থাকে, তাই না? না, আমরা ওটা তাতামি রুমে রেখেছিলাম, ভুলে গেছো? কিন্তু আমাদের তো খেতে হবে। কি বলছো এসব? ডাইনিং রুমে তো টেবিল আছেই। টেবিল? দরজা খুলে তখন তাকে দেখাতে হয় আকিউর। এই বাড়িতে ওঠার পর রান্নাঘরের পাশে তাতামি রুমটাকে ডাইনিং রুম বদলে ফেলে ওরা। একটা টেবিলও এনে রাখে সেখানে। দৃশ্যটা দেখে মুখ থেকে বিস্ময় ধ্বনি বেরিয়ে আসে মাসায়ের। তুমি শুয়ে পড়ো এখন, যাও, আমি টেবিলটা জায়গা মতো রেখে দিচ্ছি। আর কোনো কথা না বলে নিজের রুমে ফিরে যায় মাসায়। আকিও ধরে নেয় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় বিভ্রান্ত হয়ে পড়েছিল ওর মা, কিন্তু ইয়াইকো দ্বিমত পোষণ করে এই কথার সাথে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে মা, শীতল স্বরে বলে সে। কিভাবে বুঝলে? তুমি তো দিনের বেশিরভাগ সময় বাইরে থাকো, এজন্য খেয়াল করনি। খামখেয়ালিপনা খুব বেড়ে গেছে মার। অনেক সময় খাবার রান্না করার পর সেটা আর ছোঁয় না। জিজ্ঞেস করলে বলে সে নাকি রান্না করেনি। সবসময় এমন করে তা নয়, কিন্তু প্রায়ই ঘটে ঘটনাটা। পুরোটা শোনার পর মুখের রাশ সরে না আকিওর। ও ভাবতেও পারেনি যে বাবার পরে মাও সে একই অসুখে পড়বে। ওর মন একদম ভেঙে যায়। কি করবে ভেবে দেখো, তোমার মার খেয়াল রাখার জন্য কিন্তু এই বাড়িতে আসিনি আমি। সমস্যার কোনো সমাধান মাথায় আসে না আকিওর। তবে ইয়াইকোর যে ওর মার খেয়াল রাখবে না, এটা না বললেও চলতো। মাসায়ের অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। স্মৃতি হারাতে শুরু করে সে। কিছুক্ষণ আগে শোনা কথাও ভুলে যায়। 5 মিনিট আগে কোথায় কি রাখলো সেটা মনে করতে পারে না। এমনকি নিজের আর পরিবারের সদস্যদের পরিচয় ভুলে যায়। হারুমি ডাক্তারের কাছে নিয়ে যায় মাসায়েকে, কিন্তু সেখান থেকে বলা হয় তাদের পক্ষে কিছু করা সম্ভব না। ইয়াইকো পরামর্শ দেয় মাসাইকে বিশেষায়িত হাসপাতাল বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখার। তবে শাশুড়ির মঙ্গলের চাইতে তাকে বাসা থেকে বের করার মূল লক্ষ্য ছিল তার। কিন্তু হারুমি সাফ মানা করে দেয়। এই বাসাতেই সবচেয়ে ভালো থাকবে মা। তোমরা এসে সব কিছু বদলে ফেলার আগে বাড়িটা কেমন ছিল তা কিন্তু ভোলেনি। মার ধারণা বাবা এখনও এখানে আছে। বাড়ির ভেতরে যা একটু শান্তি পায়। তাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গেলে কষ্ট পাবে, আর সেটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। হতে পারে, কিন্তু তার প্রতিদিনকার দেখভাল তো আমাদেরই করতে হবে নাকি? ইয়াইকো পাল্টা যুক্তি দেয়। না, তোমাদের কিছু করতে হবে না। আমি না হয় যা করার করব। খেয়াল রাখবো মার। প্লিজ এখান থেকে বের করে দিও না মাকে। আমি যদি খেয়াল রাখি তাহলে তো কোনো সমস্যা নেই নাকি? বোনের এই প্রস্তাবে না বলতে পারেনি আকিও। শেষ পর্যন্ত ইয়াইকোও মেনে নেয়। প্রথম দিকে হারুমি বাসায় এসে সারাদিন থাকতো। মাকে খাইয়ে আকিও অফিস থেকে আসার আগে আগে ফিরে যেত। কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে সন্ধ্যায় আসতে শুরু করে সে। কারণ দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতো মাসায়। প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট একটা সময়ে খাবার নিয়ে আসতো হারুমি, কারণ ইয়াইকোর রান্না ছুঁয়েও দেখত না মাসায়। মা ভাবে সে আমার মেয়ে। হারুমি একদিন আকিওকে বলে। তার ধারণা আমি অপরিচিত মানুষদের মাঝে রেখে গেছি তাকে, এজনের প্রতি সন্ধ্যায় দেখতে আসি। বোনের কথা শুনে প্রথমে বিশ্বাস হতে চায় না আকিওর, কিন্তু নিজের চোখে দেখা জিনিস অবিশ্বাস করে থাকবে কি করে? মাসায় আসলেও 6-7 বছরের শিশুদের মতো আচরণ শুরু করে। এই বিষয়ে বেশ কয়েকটা বই পড়ে ফেলেও। সবকটাতেই একই পরামর্শ লেখা ছিল। ডিমেনশিয়ায় ভোগা মানুষেরা নিজেদের আলাদা একটা জগতে বসবাস করে। কোনো অবস্থাতেই তাদের সেই জগৎ থেকে বের করে আনার চেষ্টা করা যাবে না, বরং সেই জগতে গিয়েই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে তাদের মতো করে। মাসায় এখন মনে হয় সেই সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে অচেনা মানুষদের মাঝে বসবাস করে। মাতসুমি আর কাগা যতক্ষণে ওদের কাজ শেষ করলো ততক্ষণে আধার ঘনিয়েছে বাইরে। ওদের হাতে প্লাস্টিকের ব্যাগ ভর্তি ঘাস আর মাটির স্যাম্পল। তবে এগুলো কোনো কাজে আসবে না বলেই ধারণা মাতসুমিয়ার। বাড়িগুলোতে ঘুরে ঘুরে যাদের সাথে দেখা হয়েছে ওর, তাদের কাউকে দেখে মনে হয়নি একটা বাচ্চাকে খুন করতে পারবে। একদম আটপৌরে সাধারণ সব পরিবার। কম বেশি টাকা পয়সা সবারই আছে।
খুনি এই এলাকার বলে মনে হয় না, কাগার সাথে মেইন রোড ধরে হাঁটার সময় মন্তব্য করে মাতসুমিয়া। সুস্থ মস্তিষ্কের কারো পক্ষে এরকম কিছু করা সম্ভব না। খুনি তো খুব সম্ভবত রাস্তা থেকে বাচ্চা একটা মেয়েকে গাড়ি তুলে নিয়ে গেছে, তাই না? এরকম বিকৃত মস্তিষ্কে মানুষেরা একাই থাকে। লোকটার মূল পরিকল্পনা কী ছিল তা তো এখনও বলা সম্ভব না, কিন্তু মেয়েটাকে অপহরণের পর নিশ্চয়ই এলাকায় থাকেনি সে। অন্য কোথাও নিয়ে খুন করার পর এখানে লাশটা ফেলে গেছে কেবল। এতে সন্দেহটা এখানকার লোকদের উপর এসে পড়বে। আমি মোটামুটি নিশ্চিত সে অন্য এলাকার। আমার ধারণা কি ভুল মনে হচ্ছে তোমার কাছে? জবাবে কিছু বলে না কাগা। মাথা নিচু করে এক মনে কি যেন ভাবছে সে। কিও চির? এবারে মুখ তুলে তাকালো ওর কাজিন। কি বলেছি শুনেছ কিছু? হ্যাঁ হ্যাঁ শুনেছি। কেন এরকমটা ভাবছো তাও বুঝতে পারছি। তোমার কথা ঠিক হতেও পারে। কাগার কথাগুলো মনোপুত হলো না মাতসুমিয়ার। কিছু বলার থাকলে সরাসরি বলো। মুচকি হাসলো কাগা। ওরকম কিছু নেই আসলে বলার। তোমাকে তো আগেই জানিয়েছি, আমরা যারা স্থানীয় থানার তারা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের আজ্ঞাবাহী মাত্র। তুমি কি আমাকে খ্যাপানোর জন্য এসব বলছো? আরে না, তুমি কিছু মনে করে থাকলে আমি দুঃখিত। চৌরাস্তার মোড়ে পৌঁছে গেল ওরা। মাতসুমিয়া হাত উঁচিয়ে একটা ট্যাক্সি ডাকতে যাচ্ছিল। এই সময় কাগা বলে সে অন্য এক জায়গায় যেতে চায়। দ্রুত হাত নামিয়ে নেয় মাতসুমিয়া। আবার কোথায় যাবে? মায়হারাদের ওখানে। ক্ষণিকে দ্বিধাবোধের পর বলে কাগা। কোথায় যাবে সেটা মাতসুমিয়াকে জানানোর ইচ্ছে খুব সম্ভবত ছিল না তার, কিন্তু না জানিয়েও থাকা সম্ভব নয়। মায়হারাদের ওখানে? ব্রিফকেস থেকে নামের তালিকা বের করে দেখে মাতসুমিয়া। ও, যে বাসায় ওই বয়স্ক ভদ্রমহিলা থাকেন, ডিমেনশিয়ার রোগী। ওনাদের সাথে আবারও দেখা করতে চাইছো কেন? সেটা এখন তোমাকে বুঝিয়ে বলতে অনেক সময় লেগে যাবে। হঠাৎই আমার মাথায় এসেছে চিন্তাটা। ফাইল বন্ধ করে বড় ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকায় মাতসুমিয়া। খুব তো বলেছিলে তোমরা মেট্রোপলিটন পুলিশের আজ্ঞাবাহী। এখন আমার কাছ থেকে কিছু কথা লুকাচ্ছ। আসলে লুকাচ্ছি বোধ হয় না, গাল চুলকে বলে কাগা। আচ্ছা বলছি, তবে আমার কথা শুনে কোনো সিদ্ধান্তে আসবে না কিন্তু। একদমই ছোট একটা বিষয়। আগে বলো, আমাকে একবার একজন বলেছিল তদন্তের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলি যে কোনো মুহূর্তে মোড় ঘুরে দিতে পারে। সে একজনটা হচ্ছে ওর মামা। প্রতিক্রিয়া দেখার জন্য কাগার দিকে তাকায় মাতসুমিয়া, কিন্তু আগের ভঙ্গিতে রাস্তায় হেঁটে যাচ্ছে সে। তার পিছু পিছু হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল গিঙ্গো পার্কে। সর্বসাধারণের জন্য পার্কটা আবার খুলে দেওয়া হলেও টয়লেটে ঢোকার রাস্তাগুলো বন্ধ। অন্ধকার হয়ে যাওয়ায় কেউ নেই ওখানে। তাছাড়া পার্কটাকে ঘিরে যেসব কানাঘুষো চলছে সেজন্য হয়তো অনেকে আসছে না। গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন কেগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ ছিল 6ষ্ঠ পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।